আপনারা, শুনব এবং শোনাব আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। নমস্কার, আপনারা দেখছেন একেবি টক অনুষ্ঠান। বরাবরের মতোই একেবি টক অনুষ্ঠান আমরা উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নিয়ে আলাপচারিতায় থাকি। এই আলাপচারিতায় নানা বিষয় নিয়ে আমরা কথাবার্তা বলি, আপনাদের সামনে তুলে ধরি বিশিষ্ট জনদের অভিজ্ঞতা, তাদের ভাবনা এবং কোনো কোনো বিষয়ের গুরুত্বপূর্ণ দিকগুলো। তো আজ আমরা যেই একেবি টক অনুষ্ঠানে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চাইছি এবং এই বিষয়টি নিয়ে যিনি কথা বলবেন, এখানে উল্লেখযোগ্য বিষয় এবং উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দুজনই উপস্থিত রয়েছেন। সেটা আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে একেবি টক অনুষ্ঠানে আজ যিনি উপস্থিত রয়েছেন তিনি সংবাদ জগতের বিশ্বদেব নামে সুপরিচিত, আমাদের সকলের অভিভাবক, দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্ব তথা স্পন্দন পত্রিকা, স্পন্দন টিভির ম্যানেজিং ডাইরেক্টর, এডিটর ইন চিফ শ্রী সুবল কুমার দে মহোদয়। নমস্কার স্যার, আপনাকে গুড মর্নিং সবাইকে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্যার, প্রথমেই আমাদের একেবি টিভির পক্ষ থেকে প্রণাম গ্রহণ করবেন। যে বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো স্যার, সেটা সম্পূর্ণ আপনাকে ঘিরে, আপনার অভিজ্ঞতা, আপনার ভাবনা আমরা সবার কাছে তুলে ধরতে চাই। আমরা প্রথমেই যেই জিজ্ঞাসাটা আপনার সামনে রাখব সেটা হচ্ছে যে বর্তমানে যে সংবাদ মাধ্যম, ইলেকট্রনিক্স মিডিয়া, সংবাদপত্রের আমরা যে চিত্রটি দেখতে পাই, আজ থেকে যদি আমরা প্রায় 100 বছর পিছিয়ে যাই, এই চিত্রটা ছিল না কখনো। এবং আপনার অভিজ্ঞতায় এই যে প্রায় 70-80 বছর আগে যে সংবাদপত্রের চিত্রটা ছিল সেটা যদি একটু শেয়ার করেন আমাদের সাথে। আমি সংবাদপত্র জগতে এসেছি 1967-এ। তখন রুদ্রবীণা বলে একটা পত্রিকা ছিল, আর বিদ্রোহী বলে একটা পত্রিকা, সাপ্তাহিক। আচ্ছা, রুদ্রবীণায় কাজ করতাম বিনা পয়সায়। স্যার ওটা কি নিউজ ছিল? ডেলি নিউজ পেপার। আচ্ছা, এরপরে জাগরণ, ডেলির প্রথম ডেলি। আচ্ছা আচ্ছা, বা এগুলি থেকে প্রথম ডেলি হয়েছে। এই করতে করতে আমি 54 বছর কাটিয়ে দিলাম। 54 ইয়ার্স। এবং ত্রিপুরা সংবাদপত্রের যে আজকে শ্রীবৃদ্ধি হয়েছে পুরোটাই আমার হাত ধরে হয়েছে। এই রাজ্যে একটি সংবাদপত্র তার নিজস্ব আয় দিয়ে চলতে পারে কেউ চিন্তাও করতে পারেনি। ঠিক, ভূপেনবাবুও চিন্তা করতে পারেনি। আমি সেই চিন্তাটা করেছিলাম যে সম্ভব হইতে পারে, চেষ্টা করে দেখতে গিয়ে। আমি এর আগে একটা পলিটিক্যাল পার্টি করতাম, ভারতবর্ষের নিষিদ্ধ পলিটিক্যাল পার্টি, সেটা নকশাল পার্টি। আচ্ছা, আমি এই পার্টি করতে গিয়ে কারাগারও গেছি, জেলেও থেকেছি। সেই নকশাল পার্টি আমি জেল থেকে বেরিয়ে আসার পর আমার সামনে আর কিছু নেই, কেন সরকারি চাকরি হবে না। আর নকশাল নেতা হিসেবে আমি খুবই পরিচিত ছিলাম পুলিশের কাছে, সরকারের কাছে। চাকরি হবে না, কি করব, মানুষের পাশে থাকতে হবে। কিন্তু পার্টি ডিভিশন হয়ে গেল বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে। তা আমার চোখের সামনে সেখানে পাকিস্তানের সেনারা মানুষজন মারছে প্রতিদিন। তা আমাকে কানু সান্যাল খবর দিলেন যে পাকিস্তানের যুদ্ধকে বিরোধিতা করো না, আমরা মুক্তিযুদ্ধকে সমর্থন করি না। আমি কলকাতা গেলাম। সেই মিটিংয়ে চারু মজুমদার ছিলেন না, কানু সান্যাল ছিলেন, জঙ্গল সাঁওতাল ছিলেন, অসীম চ্যাটার্জি ছিলেন, ওরা ছিলেন। আমি বললাম এইটা কোনো মতেই হতে পারে না, এতগুলি লোক রোজ মারছে, এদের অপরাধ কি? এরা ফ্রিডম চেয়েছে, আমরা ফ্রিডম, প্রত্যেকে আমরা ফ্রিডম চাই। এই ফ্রিডমের জন্য আমরা লড়াই করছি। তো এরা চীনের কথা বললো। আমি বলি চীনের অবস্থানটা নেন, আমি তো এইখানে পার্টি করতে পারবো না, কেন আমার চোখের সামনে প্রতিদিন শত শত লোক আসছে। আমার বাড়িতে তখন 40 জন বাংলাদেশের নাগরিক আছে, সিপিআই আর কমিউনিস্ট পার্টির 40 জন লোক বাংলাদেশের
আমার বাড়িতে মাটির ইয়েতে টিনের ঘরে সব ফ্লোরে শুয়ে কাটাতো। এই পরিস্থিতিতে না, এটা আমাদের নির্দেশ। আমি বললাম এটা আমি পারবো না। তো আমি ফিরে এলাম। ফিরে আসার পরে স্টেট কমিটির মিটিংয়ে বললাম আমি পার্টি করতে পারবো না, এই পরিস্থিতিতে যারা করতে পারো তারা থাকো, যারা না পারো তারা বসে পড়ো। আমি সেদিনতে বেরিয়ে এলাম, এই রাতে আমি অ্যারেস্ট হলাম। সেটা কোন সাল স্যার মোটামুটি? এইটা ধরো 71-ই। 71, মানে সেই সময় যে সময় বাংলাদেশের যুদ্ধ চলছে, মুক্তিযুদ্ধ। আচ্ছা, অ্যারেস্ট হলাম। সেই পার্টি থেকে আমি ছাড় নিলাম। অমিতাভ কর তারাও ছিলেন, অমিতাভ কর, ডক্টর জীবন নাগ, এরকম লোকজন ছিল। এরাও পার্টি থেকে ইয়ে হয়ে তিনি অনেক ঝামেলা টামেলা হয়েছে, আমাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এই অমিতাভ করকে হত্যার চেষ্টা করা হয়েছে। আলটিমেটলি কেউ সাকসেস হয়নি। একটা আদর্শবাদের সাথে যুক্ত ছিলাম, যারা কোনোদিন অন্যায়ের সাপোর্ট করে না। নকশাল পার্টি কোনোদিনই অন্যায়ের পক্ষে মত দেয়নি, কিন্তু এই একটা ক্ষেত্রে দেখা গেল যে অন্যায়ের পক্ষে মত দিচ্ছে। পাকিস্তানকে সাপোর্ট করছে, আমেরিকাকে সাপোর্ট করছে। এই অবস্থা আমরা পার্টি থাকতে পারবো না। আর কলেজ জীবনে আমরা, এটা তো 69-এ সন্ধান প্রথম জুনি মিনি ম্যাগাজিন বেরোয়। আচ্ছা, সেটা 69-এ না স্যার? 69 এই মিনি ম্যাগাজিন বেরোয়। সেটা আমি, ডক্টর পলাশ ঘোষ, জীবন নাগ, এরকম 4-5 জন মিলে আমরা এটা করেছি। তখন শুরু সন্দীপান চট্টোপাধ্যায়ের এই যে মিনি বুক যাত্রা শুরু হয়েছে, কলকাতা খুব চলছে। আমরা এখানে করলাম, আমাদের সাথে অন্যরা করলো, পনমী প্রকাশন, সমীরণ করলো, এরকম আরো 4-5টা লোক। আমার সমস্যা হচ্ছিল, আমার একটা তখন মিনি উপন্যাস ছিল। আচ্ছা, সেটা আমি ছাপাতে পারছিলাম না। আচ্ছা, আমি এমনিতে নিয়মিত কবিতা লিখতাম, সে তোমার বিদ্রোহের কবিতা মানুষকে। স্যার উপন্যাসটার নামটা মনে আছে কি? উপন্যাসটার নামটা আমার এখন মনে নেই, লেখা আছে, দেখতে পাচ্ছি। উপন্যাসটা ছাপা হয়েছে। এই কবিতা টবিতা লেখা নিয়েও পুলিশও আমাকে বারবার ইয়ে করেছে, কিন্তু পুলিশ আমাকে কিছু বড় কিছু করতে পারেনি, মারধরও করতে পারেনি। কারণ পুলিশের যিনি ওসি ছিলেন প্রমোদবাবু আমার রিলেটিভ, আর সেকেন্ড অফিসার যিনি আমার পাশের বাড়ি, আচ্ছা, ওদের একটা ভয়ও ছিল আমার কিছু হলে ওনার উপরে না করে ভয়, যেমনটা পুলিশ আমাকে মারধর করতে পারেনি। সেই থেকে আমি যখন কলেজে ম্যাগাজিনটা করি, তখনও রুদ্রবীণার খগেনবাবু অত্যন্ত সৎ লোক, এবং এই সৎ লোকটি না খেয়ে মরেছে। পত্রিকাটা চালাতে পারেনি টাকার অভাবে। এরকম জিতেনবাবু খুব কষ্ট করে কাগজটা করেছেন, তারা দুজনের স্বামী স্ত্রী রোজগার দিয়ে কাগজটা চালাচ্ছেন। আগে তো এখন যারা আছেন, এই যুগে যারা আছেন, তারা বুঝতে পারবেন না, এমন টাইপের ইয়ে ছিল, র্যাক ছিল, র্যাকের মধ্যে টাইপ থাকতো। আচ্ছা, সরাই যা রচিতি কক এরকম সব তুলে একটা একটা করে তুলে, কম্পোজিংটা হতো। এই যুগের চিন্তা করতে পারবেন না কি কষ্ট, সেইভাবে শুরু হয়েছে। স্যার এটা তো সম্পূর্ণ সামাজিক দায়বদ্ধতার কথা মাথা রেখেই আপনারা নিশ্চয়ই শুরু করেছেন। না, আমি তো আমার যারা বন্ধু বান্ধব যারা আছে, রিটায়ার করছে এখন, নেপাল সিনহা আমার বন্ধু, তারপরে সুদীপ রায়, অমিতাভ কর্তারা, আমার সামনে মহেন্দ্র সিং ছিলেন এডিশন চিফ সেক্রেটারি, আমার সামনেই টিপিএসসি প্রথম টিসিএস এর পরীক্ষার প্রশ্নপত্র তৈরি হয়। আমাকে মহেন্দ্র বলে, তুই পরীক্ষা দিয়ে দেয়, আমি চাকরি করবো না, তাছাড়া আমি বাড়িতে চাই না চাকরি করতে, চাকরি করলেই তো গোলামি করতে হবে, এটা আমি পারবো না। আমার চোখের সামনে ত্রিপুরা প্রথম বেসটা আমার চোখের সামনে তৈরি হয়েছে, আমার এই ক্লাসমেট, আমার জুনিয়র, মানে সুযোগ থাকা সত্ত্বেও না করতে পারি না, কোনো সুযোগ নেই, নিজে করবেন না, কোনো সুযোগ নেই, কোনো সরকারি সুযোগ নেই। এই যে চাকরি পাচ্ছি না,
এর প্রথম চাকরিটা যেটা পাইলাম ইউনাইটেড ইনফরমেশন সার্ভিসে, ওই মার্কিন বার্তায় কলকাতায় আচ্ছা ইন্টারভিউ দিয়ে চাকরি পেলাম। আমাকে বাড়িতে বললো আমেরিকা চাকরি করবি, এমনি একটা কিছু করতে হবে, নিজে করো একটা কিছু। তখন ম্যাগাজিনটা যে করছিলাম মিনি ম্যাগাজিনটা, সেটারও মায়ের আংটি মায়ের গয়না বিক্রি করতে হয়েছে, জীবন নাগের একটা ঘড়ি বিক্রি করতে হয়েছে, করে এটা আমরা চালিয়ে দিয়েছি কিছুদিন। এই করতে করতে আমি সারা রাজ্যে প্রতিটি মহকুমা প্রতিটি ব্লকে আমি ঘুরেছি, পার্টি করতে গিয়ে ঘুরেছি। ঘুরেছি, বহু রিক্সা শ্রমিকের বাড়িতে রাত কাটিয়েছি। এগুলি করতে করতে একটা সম্যক ধারণা হয়েছে সোসাইটিটা সম্পর্কে। আচ্ছা, সেই ধারণা থেকে একটা পত্রিকার রুদ্রবীণা বন্ধ হয়ে যাচ্ছে। আর ওরা যারা করছিল সামান্য, তারা আপনার বিদ্রোহী পত্রিকা, ওরা ব্ল্যাকমেলিং করছিল। আমি তো ব্ল্যাকমেলিং করে টাকা নিয়ে পত্রিকা করতে পারবো না। সে দিচ্ছে, প্রথম দিকে সাহায্য করেছে এই মানিক্য প্রসাদ দুলালবাবু। আচ্ছা, পত্রিকাটা ছেপে দিয়েছে, আস্তে আস্তে টাকা দিয়েছে আমরা। তা আমরা যখন পত্রিকা ছাপি, তখন একটা কাগজের দাম ছিল 20 পয়সা। আচ্ছা, 4 পৃষ্ঠা কাগজের দাম 20 কটা পেজ ছিল স্যার তখন? 4 পৃষ্ঠা। 20 পয়সা। এটা কাঁধে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে আমরা পত্রিকা দিই। বিশাল ব্যাপার। হ্যাঁ, মিনি ম্যাগাজিনও যাবেন, তখনও সারা সেক্রেটারিয়েট অফিস, বিভিন্ন সরকারি অফিসে ঘুরে ঘুরে বিক্রি করে কাগজটা তুলেছি। তা আমার তখনও মনে হয়েছিল যদি কাগজটা আমরা পৌঁছাতে পারি মানুষের ঘরে, হয়তো সেই আর্থিক দুরবস্থাটা থাকবে না। আলটিমেটলি আর কেউ চেষ্টা করে নেই। আগরতলার কাগজ আপনার তখন বিশাল করে যাবে, 2 দিন পরে যাবে বা 3 দিন পরে যাবে, ডাকে যাইতো পত্রিকা, তখন বান্ডেল করে ডাকে। গোপাল করছিল বাস সিন্ডিকেটের সেক্রেটারি। আমি গোপাল করকে বললাম যে আমরা পত্রিকাটা আপনাদের বাসে দেওয়া যায় না, কিছু আপনাদের রোজগার হইলে আমরা পত্রিকাটা পৌঁছে দিলাম। করলে তো ভালো বুদ্ধি, করেন আপনারা। তো গোপালবাবু সাহায্য করতে রাজি। আমি জিতেন বাবুকে বললাম, ভূপেন্দ্রকে বললাম, আর যারা তখন পত্রিকা করে দৈনিক পত্রিকা, তখন তাদের বললাম। তা আমাদের পত্রিকা পাঠানো শুরু হলো সেই প্রথম। আচ্ছা, সেই সময় সরকারি বিজ্ঞাপনের রেট ছিল 5 টাকা ইঞ্চি, 1 ইঞ্চি পত্রিকা বিজ্ঞাপন। স্পেসটা, হ্যাঁ, স্পেসটা 1 ইঞ্চি স্পেসের 5 টাকা। আচ্ছা, আমি শান্তি সরকার ছিল ডাইরেক্টর আছি। আমি এটা হয় নাকি 5 টাকা ইঞ্চি বিজ্ঞাপন ছাপে পত্রিকা পয়সা দেবে করতে? কোনো সাংবাদিক তখন বেতন পায় না। আমরা যারা কাজ করি তখন এমনিতেই শখে এইসব করেন, তখন সাংবাদিক সংঘ প্রস্তুত করব। আচ্ছা, আমরা এটা মালিক সাংবাদিক কর্মরত সামনের সময় মিলে ওই সাংবাদিক সংঘ থেকে বাবা ডেপুটেশন দেওয়ার পরে যিনি চিন্তা হলো, সুকুমার সেনগুপ্ত গণরাজ পত্রিকা ছিলেন, ওনাকে বললাম, ওনারও পত্রিকাটা লসের ছিল, উনি রাজি হলেন। ওই তখন থেকে পত্রিকার এই আপনার কেনাও পারলো, কিছু পত্রিকা সরকারি পত্রিকা কিনলো ইনফরমেশন সেন্টারের জন্য, প্লাস বিজ্ঞাপনের রেটটা বাড়লো। তখনই সরকারের সাথে চুক্তি হয়েছিল আমরা 2 বছর পর পর রেটটা রিভিউ বাড়বে। সেই মতেই চলছে। আর পরবর্তী সময়ে লোকজন বেড়েছে, মিডিয়া হাউস অনেক বেড়েছে। স্পন্দন এখন কত বছরে দাঁড়িয়ে আছে? 54 বছর। 54 বছরে। স্যার, এই যে 54 বছরের যে একটা ইতিহাস সংবাদপত্রের এবং সাংবাদিকদের নিয়ে যে আপনাদের ঐক্যবদ্ধ বিষয়টা, এই যে গোটা বিষয়টা যদি দেখি যে সংবাদ মাধ্যম একটা দায়বদ্ধতা নিয়ে সমাজের জন্য কাজ করে স্যার, এই দায়বদ্ধতায় আপনাকে বহু প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। আমি এসছি, শুনুন কেন। জার্নালিস্ট আর দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থের একমাত্র রক্ষক হলো সংবিধান স্বীকৃতি এটা। আমি সেই দিকটা লক্ষ্য রাখি, এটা কাজটি করেছে মানুষের স্বার্থে, যাতে মানুষের পাশে যাতে থাকতে পারি। এটা নিয়ে আমাকে প্রচণ্ড আর্থিক সংকট,
কোনো একদিন হয়তো এমন হয়ে গেছে সারাদিনে একটা বন্ডুটি জুটেছে রাত্রেবেলা, বন্ডুটি খেয়ে ঘুমিয়েছি। রাতে 3টার সময় বাড়িতে গেছি, বহুদিনে মনে হয়েছে। মা রাতে শীতের রাত 3টা অব্দি বসে থাকতেন খাবার গরম করে দেওয়ার জন্য। বহুত কষ্ট হয়েছে। স্যার, এই যে আপনার যে এত কাল আগের যে এই যে কারেজটা, এই যে বিশ্বাসটা, ফেথটা, যে আপনি যে পথে গেছেন, যে দায়িত্বটা নিয়েছেন সমাজের, এই যে আপনার যে বিশ্বাসটা ছিল স্যার, এটা তো একজন সাংবাদিকের প্রধান নিশ্চয়ই দায়বদ্ধতা যদি না থাকে। এমন তো আমার বহু ছাত্রছাত্রী এত বড় বড় ব্যবসায়ী। হ্যাঁ, আমি তো পত্রিকাটা করার জন্য নিজের পেটে চালানোর জন্য টিউশনও করেছি। আচ্ছা, বহু ছাত্রছাত্রী বিদেশে আছে। কাউকে না কাউকে তো সোসাইটিকে রক্ষা করার দায়িত্ব নিতে হবে। আপনি গোটা বিষয়টাই কিন্তু সমাজের দায়বদ্ধতার দিকে চিন্তা করছেন। সে টিউশনটাও করছেন সংবাদপত্রটা চালানোর জন্য, নিজে খাওয়ার জন্য। সেটাই কিন্তু কাউকে 5 টাকা ধার নিয়ে নেই জীবনে, বুঝছেন? এটাই আপনার, কারোর কাছে হাত পাতি নেই। এই কত মানুষের কত কাজ করেছে, কেউ বলতে পারবে না একটা সিগারেট খাইতে পারছে, খাওয়াতে পারে না, ইয়ে করছে। আমি এইভাবে চলেছি। এই আগরতলা প্রেস ক্লাব, আমি কলকাতা গিয়েছিলাম। আমার রিলেটিভ তখন কলকাতা প্রেস ক্লাবের সদস্য, তো ও নিয়ে আমাকে কলকাতা প্রেস ক্লাবে চাটা খাওয়ালো, 2 দিন টিফিন করলো। তো এদের সাথে ব্যাপারটা বুঝিয়ে এসে ত্রিপুরা সাংবাদিক সঙ্গে মিটিংয়ে প্রপোজাল দিলাম আগরতলা প্রেস ক্লাবে। খেপে গেলেন বীরেশ চক্রবর্তী, তখন সবচেয়ে সিনিয়র মোস্ট বীরেশ চক্রবর্তী সম্পাদক ত্রিপুরা পত্রিকা। পরদিন দিনের সময় 3 কলম নিউজ লিখে দিলেন যে আমি আগরতলা প্রেস ক্লাব নামে একটা সংগঠন করে মদের ঠেক বানাতে চাইছি। বরুণদাই নিউজটা ছেপে দিলেন। পরবর্তী মিটিংয়ে আমাকে কনভিন্স করতে হয়েছে, যদি প্রেস ক্লাব করতে পারি তাহলে যদি মদের ঠেক বানাবো না, সেটা আপনাদের আমি কনভিন্স করতে পারি, আমি বলতে পারি এটা করতে দেবো না, এটা কলকাতা প্রেস ক্লাব করবো না, দিল্লি প্রেস ক্লাবও করবো না, কারণ প্রেস ক্লাবে চালানোর জন্য তো টাকা লাগবে, টাকাটা কে দেবে? তা আমরা প্রথমত আমরা নিজেরই কষ্ট করে চলবো, কোনো সাবসিডি থাকবে না। তেমন অনেকে খেপলেন, সিনিয়ররা খেপলেন। তা আলটিমেটলি প্রেস ক্লাব হলো। প্রেস ক্লাব কিন্তু 0 থেকে শুরু। প্রথমে একটা মানিক গাঙ্গুলি জায়গায় দিয়েছিলাম তুলসীবতীর কোয়াটামিতে, এখানে একটা ঘর ছিল, টিনের ঘর। সেটা কোন সাল স্যার মনে আছে? এটা আপনার 73। মানিক গাঙ্গুলির সাথে আমার একটা হৃদ্যতা ছিল। এই ওই নকশাল করি, এটা একটা সম্মানও ছিল, হৃদ্যতা ছিল, এর কারণ সৎ লোক হিসেবে। তো মানিকবাবু সময় তার সাথে কথা বলে ওইটাই করলেন। পরবর্তী সময়ে এই সময় ত্রিপুরা লটারি চালু হয়। নিপেনবাবুরা সেই ত্রিপুরা লটারি চালু করেন। 78 প্রথম বামফ্রন্ট সরকার। লটারি আপনার শুরুতেই গন্ডগোল হয়ে যায়। প্রতি মাসে খেলাটা হতো। তৃতীয় খেলার সময় 2 জন প্রাইজের দাবিদার। এই করে তোমার 2 জন 3 জন এরকম দাবিদার আসতে শুরু হলো। আমি ব্যাপারটা বুঝলাম এখানে কিছু গন্ডগোল আছে, নাইলে বিভিন্ন জায়গায় খেলা হচ্ছে, 2 জন 3 জন দাবিদার। পরে খোঁজখবর নিয়ে দিলেন বিশাল ঘোটালা। হয়তো গভর্নমেন্টে ট্যাক্স কম দেবে বলে 20 লাখ বলেছে, ছেপেছে 70 লাখ বা 1 কোটি এরকম। নিবেন নিয়ে প্রচণ্ড ঝগড়া। বিমান দেবরায় ছিল ফিনান্স সেক্রেটারি, তাকেও আক্রমণ করা হয়েছিল, নিপেনবাবুকে আক্রমণ করা হচ্ছিল। আলটিমেটলি নিপেনবাবু সাংবাদিক ছিলেন, আনন্দবাজারে কাজ করতেন, ওনার একটা স্নেহ ছিল আমার প্রতি। একমাত্র আমি সাংবাদিক ফোন করলে নিপেনবাবুকে সরাসরি দেওয়ার পিএকে বলে রাখে, জীবনবাবুকে বলে রেখেছিল আমি ফোন করলে ফোন দিতে। নিপেনবাবু অনেক কাজ করে দিয়েছেন, যেখানে অন্যায় হয়েছে অনেক কাজ করে দিয়েছেন, যেগুলি অন্যায়গুলি প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
একদিন তেলিয়ামুড়া গিয়ে বক্তৃতা দিয়ে বলেন যে রাজ্য লটারি বন্ধ করে দিবে। আমরা লিড করে নিউজ করলাম। আমাকে আগরতলা এসে বলল, তোমাদের 1 লাখ টাকা দেবো, তোমরা প্রেস ক্লাবটা একটা বিল্ডিং করে নাও। আচ্ছা, আমি 1 লাখ টাকাতে বিল্ডিং করিনি, করো না, দেখো না, আস্তে আস্তে জায়গাটা নিপে নেবো দিলেন। এই যে বর্তমানে এই যে প্রেস এখন ক্লাব, বর্তমান আচ্ছা আচ্ছা আচ্ছা, এই জায়গাটা নিপে নেবো দিলেন বিনা পয়সা, 1 টাকা, 99 বছরের লিজ। সেইভাবে প্রেস ক্লাব এসেছে। তাই তো বিশাল ব্যাপার। আমার স্বপ্নটা কিরকম পূর্ণ হয়েছে দেখুন। প্রেস ক্লাব কিন্তু আজকে প্রতিটি মহকুমায় আছে, প্রতিটি ব্লকে আছে, প্রতিটি ব্লকে আছে। আর আমাকে নিউজ সাহিত্য করেছিল আমি মদের ট্যাগ বানাবো বলে। আগরতলা প্রেস ক্লাবে মদ খেতে দেওয়া হয় না। এখন অব্দি এটা তাই, ঠিক তাই। স্যার, একজন সাংবাদিক, যারা তরুণ প্রজন্মের যারা ইচ্ছা প্রকাশ করে যে সাংবাদিক হব, স্যার সাংবাদিক হওয়ার প্রথম কয়েকটা বৈশিষ্ট্য কি আপনি বলেন? সাংবাদিক হব তো সাংবাদিক তো এখন প্রচুর আছে, ঘরে ঘরে সাংবাদিক আছে। তো এই সাংবাদিক হয়ে লাভ নেই যারা মানুষের সমস্যা সমাধানে এগিয়ে আসবেন, যারা এই যে একটা মহৎ পেশাকে পণবন্দি করে নিজের আর্থিক চিন্তা করবেন, এরকম সাংবাদিক আমাদের চাই না। আমরা এটা করিনি। আমরা বললাম যে একটা বন্ডুটি খেয়ে দিন কাটিয়েছি, আমি ইচ্ছা করলেই টাকা রোজগার করতে অনেক কিছু করতে অনেক পারতেন, স্যার। তাই, ঠিক তাই। একটা কথা বলি আপনাকে, এটা পরে আসবে। এই এমএলএ একজন, কংগ্রেস এমএলএ, রোজবেলির গৌতম কুণ্ডুকে নিয়ে আমার বাড়িতে এসে দেখা করতে। আচ্ছা, তখন চিটফান্ডের বিরুদ্ধে আমি একাই লড়াই করছি, চিটফান্ডের বিরুদ্ধে আর কেউ লড়াই করেনি। সে 5 কোটি টাকা নিয়ে এসছে, 5 কোটি টাকা, জীবনে কোনোদিন দেখি না একসাথে 5 কোটি টাকা বিএফ কেসে করে নিয়ে এসছে। সেই এমএলএটি আমাকে বললেন, তাই ওই এমএলএর বাবা আমার বন্ধু। এই সেই বলতে বলতে গিয়ে আমার কিছু করতে হবে না, আমি শুধু এই চিটফান্ডটাকে ছেড়ে দেবো। এইরকম তো স্যার আপনি যেভাবে পিঠ সোজা রেখে চলার পক্ষে, আপনার তো বহু সরকার বদল হতে আপনি দেখেছেন। কয়টা সরকার বদল বলবো, কয়টা সরকার বদল? হ্যাঁ, এটাও শুনুন, এটাও শুনুন। এটা তাকে বাড়ি থেকে বের করে একমাত্র আমার লড়াই সারা ভারতবর্ষে চিটফান্ড বন্ধ হয়েছে। রোজবেলি বলুন বা অন্যান্য চিটফান্ড বলুন বন্ধ হয়েছে। এই জন্য জাতীয় পর্যায়ে আমি পুরস্কৃত হয়েছি। ন্যাশনাল মিডিয়া ফাউন্ডেশন আমাকে পুরস্কৃত করেছে, 1 লাখ টাকা দিয়েছে, দিয়ে পুরস্কার দিয়েছে। এখনো রোজবেলির মামলা চলছে কলকাতা হাইকোর্টে, এরা কিন্তু জেলে। এরকম চিটফান্ড আমি বন্ধ করতে পেরেছি, একটা বড় সাকসেস এটা। আর সরকার বদলের কথা বললেন, যদি প্রতিটা ব্যাপারে আমার যত সরকার বদল হয়েছে, একমাত্র সময়দা পতন ছাড়া পতনে আমার কোনো উল্লেখযোগ্য ভূমিকা ছিল না। আমি নিরপেক্ষ হয়ে চলছিল। পরবর্তী সময় নিপেনবাবুর আসার পক্ষেও আমরা মিডিয়া কথা বলেছি, সরকারটা ইয়ে করার জন্য। ইমার্জেন্সিতে আমরা সবাই ক্ষিপ্ত ছিলাম, কিন্তু নিপেনবাবু এসে প্রথম মামলাটি করে আমার বিরুদ্ধে। হ্যাঁ, তাদের একজন এমএলএ আছে বিলোনিয়ার, বাদল চৌধুরী, সে একটা ব্লকের থেকে আপনার 4 লাখ না 5 লাখ টাকার কাজ বিনা টেন্ডারে দিয়ে দিই। এইটা নিউজ হয়েছে, ওর বড়ই নিউজ হয়েছে 2 দিন চন্দনে। আমাকে নিউজটা কোনো প্রতিবাদ করেনি। বাদলবাবু সম্ভবত নিপেনবাবু বা অনিলবাবুকে গিয়ে বলেছে আমার বিজ্ঞাপনটা বন্ধ করে দিল। অনিল সরকার আমার খুব বন্ধু ছিলেন, তেন কবি, আমিও কবি। তাছাড়া একটা কবিতা ছাপার জন্য বহুদিন প্রেসে বসে থাকতেন রানীবাজার থেকে এসে অনিলবাবুকে আমার সরাসরি টেলিফোনে কথাবার্তা হতো। জিজ্ঞাসা করলাম, বিজ্ঞাপন বন্ধ করে কী লাভ হবে? পত্রিকাটা বন্ধ হইলে আপনার কিছু ব্যক্তিগত লাভ হইব? কোনো নাকি আপনার আজে বাজে লেখেন, এরা আমার আছে পেশাতে। এখন বিজ্ঞাপন বন্ধ করতে তো কেস করেন, তাই তো হয়ে যায়। যে আমি ভুল হয়ে থেকে কেস হোক, বিজ্ঞাপন বন্ধ করে দিয়ে তো এটা ঠিক করছেন না, আপনি কমে নেবেন না। এখন
আমি গেলাম সন্ধ্যা সময় নিবেন কি বাদল মিশা কথা লাগতেছেন বলে আমি বাদল মিশা কথা লাগলে বাদল প্রতিবাদ করবো যে আমি বাদল সত্যি তার সত্যিটা ছাপা হবো। বিজ্ঞাপন বন্ধ করে আপনাকে বলেছেন অন্য লোক বিজ্ঞাপন বন্ধ করতে, অনিলকে আমি বলেছি দেখতে, আমি বিজ্ঞাপন বন্ধ করতে বলিনি। আমি আপনার থেকে বললাম বাদল ওকে বলুন আসতে, আপনার সাথে আমি কাগজপত্র দিচ্ছি আপনাকে কি হয়েছে এখানে, আপনি খবর নেন, আপনার চিফ মিনিস্টার, আপনি খবর নিয়ে দেখেন কি হয়েছে। তারপরে বিজ্ঞাপনটা চালু করেনি কিন্তু তখন এলেন লালকৃষ্ণ আদবানি এলেন আর ত্রিপুরা সফরে, সেক্রেটারি লালকৃষ্ণ আদবানি প্রেস কনফারেন্স করছেন, ওই মিডিয়ার কথাবার্তা করছেন, মিডিয়ার স্বাধীনতা বলছেন লালকৃষ্ণ আদবানি, এই যে আপনার পাশে বসে আছেন চিফ মিনিস্টার, একটা করাপশনের নিউজ বেরিয়েছিল, উনি আমার বিজ্ঞাপন বন্ধ করে দিয়েছেন। ওকে সরাসরি ইজ ইট ট্রু, ইজ ইট টেলিং ট্রু, চুপ করেছেন। এই স্বাধীনতা আমরা মুখে পলিটিশিয়ানরা বলে, কিন্তু বাস্তবিক যখন ক্ষমতা আসীন হয় তখন আর থাকে না। নিবেন খুব লজ্জা পাইছে, লজ্জা পেয়ে ইয়েকে লালকৃষ্ণ আদবানিকে বললো যে আমি এটা ঠিক করে দিচ্ছি। লালকৃষ্ণ আদবানি যাওয়ার পরে উনি গিয়েও আবার চিঠি লিখেছেন এটা ঠিক হয়েছে কিনা, আর আমার ইন্ডিপেন্ডেন্টে আমরা দিল্লি আসা যাওয়া শুরু হয়ে গেছে। পরবর্তী সময় নিপেন বিজ্ঞাপনটা চালু করেছিলেন, বেশি দিন লিখতে পারেন না। সেটাই আপনার একটা অভিজ্ঞতা বলি, এই 54 বছর অভিজ্ঞতা। অপোজিশন থাকার কালীন মিডিয়া হইল পলিটিক্যাল পার্টির অক্সিজেন, যেই শাসক দলে চলে যায় তখন মিডিয়া শত্রু হয়ে যায়। যাদেরকে আপনি ক্ষমতায় আনলেন তারাই আপনার বিরোধিতা করবে, তারাই আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এইটা বারবার ঘটছে, কংগ্রেস আমলে ঘটেছে, সিপিএম আমলে ঘটেছে, এই কংগ্রেস যুব সমিতি আমলে ঘটেছে, মানিকবাবুর 20 বছরের শাসনে ঘটেছে, বিপ্লব বাবুর শাসনে ঘটেছে, এরকম। অথচ নিবেনকে প্রথম বামফ্রন্ট সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমি চেষ্টা শুরু করি। তখন কংগ্রেসের কোনো এমএলএ ছিল না। শ্যামাচরণ ত্রিপুরা, দাও কুমার রিয়াং, নগেন্দ্র জমাতিয়া, বুদ্ধদেব বর্মা, এরকম কয়েকজন বরিষ্ঠ উপজাতি নেতা তারা কংগ্রেস ছেড়ে গিয়ে আলাদা পার্টি করছিল, ত্রিপুরা উপজাতি যুব সমিতি। তারা 4 জন তখন এমএলএ হয়ে যাচ্ছিল। ওই এদেরকে সামনে রেখে কংগ্রেসকে ইউনাইটেড করার চেষ্টা করেছি। এবার একটা ভালো বিরোধী দল আছে, এদের মধ্যে প্রত্যেকেই 4 জনই সৎ। যুব সমিতির শ্যামাচরণ ত্রিপুরা, বুদ্ধদেব বর্মা, দাও কুমার রিয়াং, নগেন্দ্র জমাতিয়া, প্রত্যেকেই সৎ। আমি ইয়েকে কংগ্রেসকে তখন এখানে আমার বন্ধুবান্ধব ছিল, কিন্তু দিল্লি আসা যাওয়া খুব করি, বললাম যুব সমিতিকে মিলিয়ে, কংগ্রেস যুব সমিতি মিলিয়ে একটা অ্যালায়েন্স করলে আমার মনে হয় নিপেনবাবুকে তার সরানো যাবে। তো অ্যালায়েন্সের দায়িত্ব নেব না, আমি দায়িত্ব নেব। সেই দায়িত্ব আমি নিলাম, নিয়ে তারা রাজি করলাম। শ্যাম খুব ভালো লিখতেন, খুব ভালো, ওনার কোনো লেখা হাত দিতে হতো না, এত ভালো লিখতেন। এদেরকে নিয়ে দিল্লি যাই, কংগ্রেসের সমীর বর্মন কয়েকজনকে নিয়ে দিল্লি যাই। এখানে ছিলেন বসন্ত দাদা পাতিল, তখন ইনফরমেশন মিনিস্টার ছিলেন, সেন্ট্রাল ইনফরমেশন মিনিস্টার। ওনাকে ব্যাপারটা বলি এবং ইন্দিরা গান্ধীর সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট করি। ইন্দিরা গান্ধীকে আমরা বললাম যে এটা হলে ইয়েকে বামফ্রন্ট সরকার হটানো যাবে, কংগ্রেস একটা সুস্থ জায়গায় আসতে পারবে। শ্রীমতী গান্ধী তাতে রাজি হলেন। তো কংগ্রেস যুব সমিতি অ্যালায়েন্সটা এখানে হলো। পরবর্তী সময়ে যেটা আমি বাঙালিদের চক্ষুশূল হয়েছি সেটা হলো 6 শিডিউল। যুব সমিতি আমাকে কন্ডিশন দিলেন 6 শিডিউলটা করে দিতে হবে, এডিসি এলাকায় কোনো কাজ হয় না,
এডিসি এলাকায় যে কাজটা হচ্ছে সেটা সরকার করে, পুরাটাই ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করে, বরাদ্দটাও ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট করে, এরাই ঠিক করে পলিউশন দায়িত্ব। আমি নিবেদনকে বললাম যে এটা হবে না, আমরা চেষ্টা করে দেখেছি, আপনার চেষ্টা করতে পারেন না। আমি দিল্লি গিয়ে বসন্তদা পাতিলকে বললাম, জগদীশ টাইটলার বলে একজন ছিলেন, মিনিস্টার ছিলেন, ও দিল্লির মাস্তান, থেকে বললাম হলে নিপেন চক্রবর্তীর সরকারকে সরানো সম্ভব হবে, 6 শিডিউলটা কথা বলব। শ্রীমতী গান্ধী মিটিং ডাকলেন পার্লামেন্ট হাউসে, আমরা 4 জন, মানে সমীর বাবু ছিলেন কংগ্রেসের। এই পার্লামেন্ট হাউসের মিটিংয়ে ওনার চেম্বারে সত্যনারায়ণ রাও বলে একজন সংবিধান বিশেষজ্ঞ ছিলেন, পার্লামেন্টকে ওনাকে ডেকে আনলেন। বুটা সিং ছিলেন হোম মিনিস্টারকেও ডাকে আনলেন। এসে প্রভুদলরা কথা বললেন, তো সত্যনারায়ণ রাও দাঁড়িয়ে গেছেন উঠে, কিন্তু সংবিধান সংশোধন করতে হবে, এই সংবিধানে 6 শিডিউল দেওয়ার কোনো সুযোগ নেই ত্রিপুরার মতো জায়গা। মিসেস গান্ধী দরকার পড়লে সংবিধান আমরা সংশোধন করব, উপজাতিদের স্বার্থে, পিছিয়ে পড়া মানুষের স্বার্থে যদি সংবিধান সংশোধন করতে আমরা করব। বিষয়টিকে গুরুত্ব দিলেন? হ্যাঁ, বিষয়টিকে গুরুত্ব দিলে। গজ করছিলেন সত্যনারায়ণ রাও। তো বুটা সিংকে বললেন, তুমি দেখো এটা, আমি চাই 6 শিডিউলটা পাক, ত্রিপুরা ট্রাইবালটা অত্যন্ত দরিদ্র, এদের কিছু হোক। এরপর 6 শিডিউলটা হলো, কিন্তু যেদিন পার্লামেন্টে পাস হলো সংবিধান সংশোধন করে, এদিন ত্রিপুরা 2 জন এমপি সিপিএমের কেউ পার্লামেন্টে ছিল না, একজন বাজুমন দিয়াং, একজন কেউ ছিল না পার্লামেন্টে কেউ ছিল না। এইভাবে 6 শিডিউল এসেছি। 6 শিডিউল আসার পরে জিতেন বাবুরা বিরোধিতা করলেন, আবার অপোজ করলেন যে বাঙালিদের ক্ষতি করে এসেছি। আসলে বাঙালি নন বাঙালির কোনো ক্ষতির কোনো ব্যাপার নেই। 6 শিডিউলের যদি ট্রাইবালটা উপকার হয়, সে টাকা দেবে কেন্দ্রীয় সরকার, বাঙালিদের ক্ষতির কী আছে? তো এরপরে এটাকে কাজে লাগিয়েছে আর কি, রাজনৈতিক কাজে লাগিয়েছে, সিপিএমও লাগিয়েছে, আজকে পদ্ধতি লাগাচ্ছে, এইগুলো। স্যার, আমরা আসব, আমরা শুনছিলাম একজন বরিষ্ঠ সংবাদ ব্যক্তিত্বের তার জীবন কাহিনী, কিভাবে উনি ওনার ভাবনাকে, ওনার যে উদ্দেশ্য, লক্ষ্য, এবং সেটা অবশ্যই সংবাদ মাধ্যমকে ঘিরে একটা সাংবাদিকতার দায়বদ্ধে কিভাবে নিজেকে এগিয়ে নিয়ে আজ তিনি বটবৃক্ষ হয়ে আমাদের অভিভাবক হয়ে আছেন। আমরা আরও আলোচনায় থাকব, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা।
চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি একেবি টক অনুষ্ঠানে। আমরা আজকে নয়, আজকে বেশ কয়েকদিন যাবত আমরা সাংবাদিক এবং সংবাদ মাধ্যম এই একটি বিষয়ে বা এই তিনটি বিষয়কে একত্রিত করার জন্য একেবি টিভি একটা পদক্ষেপ নিয়েছে। সেখানে রাজ্যের বিশিষ্ট সংবাদ ব্যক্তিত্বরা তাদের ভাবনা, তাদের লক্ষ্য সব কিছু শেয়ার করছেন, তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন, যাতে নতুন প্রজন্মের যারা সাংবাদিক হওয়ার ইচ্ছা প্রকাশ করেন বা সাংবাদিকরা আছেন তাদের এই তথ্যগুলো, এই অভিজ্ঞতা নিশ্চয়ই তাদের কাজে আসবে এই বিশ্বাস রাখি। আমরা আবার আলোচনায় ফিরে যাচ্ছি। স্যার, সবথেকে বড় কথা হলো প্রত্যেকটা মানে কাজেরই, যে কোনো প্রত্যেকটা সেক্টরের কাজেরই একটা দিনলিপি থাকে। আমি মূলত সেলস অ্যান্ড মার্কেটিংয়ে বহুদিন যাবত আমি চাকরি করেছি। সেখানে আমাদের একটা নিজস্ব দিনলিপি থাকে বা আমাদের যে তৈরি হওয়াটা, সেখানে সাংবাদিকতার ক্ষেত্রেও কিন্তু একটা তৈরি হওয়া বিষয়টি থাকে। সেখানে আপনি একজন সাংবাদিক হয়ে কিভাবে নিজেকে তৈরি করেছেন বা করতেন? আগরতলায় যারা কাজ করছে, সিনিয়র জার্নালিস্ট এখানে আগরতলায় যারা আছেন, অলমোস্ট আমার হাতে তৈরি। আচ্ছা, আমার একটা নিজস্ব সাংবাদিকতা কলেজ ছিল। আচ্ছা আচ্ছা, আগরতলায়। কোথায় ছিল সেটা স্যার? এটা ছিল আপনার এই কামারপুকুর পাড়। আচ্ছা, আমি ত্রিপুরা ইউনিভার্সিটিতে সাংবাদিকতা পড়াতাম। ফলে প্রচুর ছাত্রছাত্রী আমার আছে যারা দেশে বিভিন্ন অংশে আছে, বিদেশেও আছে। এখন যারা আগরতলা সিনিয়র সাংবাদিক অলমোস্ট সবাই আমার এখানে কাজ শিখেছে। তা আমার একটা ইন্টেনশন ছিল যে কিছু লোকজন তৈরি করে রাখি, উত্তরসূরি তৈরি হচ্ছে, কিন্তু পরবর্তী সময়ে যেটা হচ্ছে আর কি এখন সেটা আমার বাইরে ডিজিটাল মিডিয়া এসে পুরা ব্যাপারটাকে সেটাকে একটা ডাইলুট করে দিয়েছে সাংবাদিকতার গুরুত্ব। স্যার, সেখানে এখন নিজেকে আপনি কিভাবে তৈরি রাখেন? কারণ আপনি তো এখনো আমার নিজের রেখেই চলছেন। আমি আমার নিজের বিবেকে সৎ থাকি। আমার ছেলেদেরকে বলি বা যারা আমার এখানে কাজ করে তার নিজের বিবেকের কাছে সৎ থাকো, যাতে তোমাকে কেউ অবিশ্বাস না করতে পারে। ঠিক সেইখানে সঠিক তথ্য তুলে ধরার ক্ষেত্রে এইভাবে সৎ থাকতে হবে। নিজের বিবেকের সাথে সৎ থাকতে পারলে কোনো মানুষ কোনোদিন থাকবে না কোনো কিছু। ঠিক কথা, একদম সত্যি কথা। আপনি যদি সৎ থাকেন আপনাকে সবাই শ্রদ্ধা করবে। ঠিক ঠিক স্যার, কিন্তু কোথাও এই সৎ থাকাটাই মুশকিল হয়ে গেছে এই সোসাইটিতে। যেটা বলছিলাম সেটা পত্রিকা। হ্যাঁ, ত্রিপুরায় আগে পত্রিকা মহোৎসলে আগরতলা বাইরে পত্রিকা পেতে 5 দিন 6 দিন 7 দিন লাগলো। সেটা আমি বললাম ওই গোপাল কর খুব সাহায্য করেছেন বাস সিন্ডিকেটে। তারপর আমি একটা চেষ্টা করলাম, মানে ট্রাই করলাম, এটা হকিং। আগরতলা হকার ছিল না কিন্তু। আচ্ছা, পত্রিকা যার দরকার সেই অফিস থেকে নিয়ে যেত। আর কিভাবে স্যার বাইরে টেরে যদি আচ্ছা যার দরকার আর অফিস থেকে কিনে যেত? আচ্ছা, এই কোনো পত্রিকা সার্কুলেশন হতো না। বুঝতে পারছি। তো আমি নিজে 4টা লোক ঠিক করে আগরতলা হকিং শুরু করলাম। সন্ধান পত্রিকা চারদিকে 4টা লোক। আমি দেখলাম খুব ভালো সারা পড়ছে, আরো লোকজন বাড়ছে। আমি যে নিয়ে করছি সারা লোক বাড়ছে। এই তখন আইলো ননিতারা, আজকে যে হকার প্রেসিডেন্ট ননিতারা এলো, আমরা সুযোগ করে মানে এই হকারিং যে মানে ব্যবস্থা এটারও আপনি আমি হকিং এর ব্যবস্থা এটা আগরতলা শহরে আপনার পত্রিকা পাবেন, সব পত্রিকায় পাবেন। এই ব্যবস্থাটাই আমি করে দিয়েছি। বিজ্ঞাপনের রেট 5 টাকার বিজ্ঞাপনের রেট এখন 115 টাকা এসছে। প্রতিটা মুভমেন্টের পেছনে আমার আছে না, আমি ছাড়া আর কেউ নেতৃত্ব না। ত্রিপুরা সাংবাদিক সংঘ দীর্ঘ এটারই নেতৃত্বই হয়েছে। পরবর্তী সময়ে ইলেকট্রনিক্স মিডিয়া আসার পরে এটার সাথে মিডিয়া যুক্ত হয়েছে, ইলেকট্রনিক্স মিডিয়া অ্যান্ড নিউট্রাল সোসাইটি। এই করে লড়াই করতে করতে একটা জিনিস একটা সময় অবধি ছিল, ত্রিপুরা মিডিয়া কন্ট্রোল করতো সরকারকে, মিডিয়া ভয়ে সরকার অস্থির থাকত। কিন্তু আজ সেদিন নেই, এখন মিডিয়াকে কন্ট্রোল করে সরকার। এই দিনটা কতদিন চলবে আমি জানি না। এটা করলে রাষ্ট্রের ক্ষতি হবে, দেশের
রাজ্যের ক্ষতি হবে, মানুষের ক্ষতি হবে। রাষ্ট্রহিতের সংবাদ মাধ্যমের স্বাধীনতাটা অত্যন্ত জরুরি। অত্যন্ত জরুরি। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা আছে সেই দেশ অনেক ভালো চলছে, অনেক ডেভেলপমেন্ট এগিয়ে চলছে। যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের বাক স্বাধীনতা নেই, সে দেশ কীভাবে চলছে আমরা জানি। চীনকে দেখে, আমরা জানি কিমকে দেখে, উত্তর কোরিয়া, আমরা দেখছি পুতিনকে দেখে। 2024 সালেও আমরা যুদ্ধে চিন্তা করি, প্রতিদিন শত শত লোক মারি। একটা রাষ্ট্রনেতা তার মানবিকতা বোধ থাকবে না, তার তো জীবন চলে যেতে পারে এই যুদ্ধের কারণে। এই চিন্তাটুকু হয় না। বড় বড় রাষ্ট্রনেতার জীবন চলে গেছে স্যার, কত কাজ করতে গিয়ে, উদাহরণ আছে প্রচুর। কিন্তু এই মানবিক বোধটাই আসছে না। ক্ষমতা এরকমই খারাপ জিনিস আর কি, তাকে পাগল করে দেয় ক্ষমতা মানুষকে। স্যার, এই যে আজকের দিনে আরেকটি মাধ্যমে সে যুক্ত হয়েছে, সেটা হচ্ছে সামাজিক মাধ্যম। এই যে সোশ্যাল মিডিয়াতে মানে সাংবাদিক বলুন বা প্রচার মাধ্যমের লোক বলুন, সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। সেখানে মানুষের স্বাধীনতাই তো স্বাধীনতা স্যার। না, কিরকম স্বাধীনতা শুনুন। পরশুদিন 11টার সময় আমি বাড়িতে যাই রাত্রিবেলা। পরশুদিন একটা সোশ্যাল মিডিয়া একটা নিউজ এলো, শেখ হাসিনা বাংলাদেশে গেছে। তা আমি বিজয়কে বলে গেলাম, এটা দেখো একটু খবর করে। আমাদের যে ঢাকা অফিস আছে, ঢাকা অফিস থেকে বললো না, এরকম কোনো খবর নেই। কিন্তু সোশ্যাল মিডিয়া যে করেছে তারটা আমরা দেখি রুচি, এটা দিয়ে পরে আমরা প্রশ্নমতো করে চিনে নিয়েছি। আসলে না, এরও মিথ্যা খবর প্রতিনিয়ত, এবং এটা বেশি ছড়াচ্ছে স্যার, ফেক নিউজ। এবং সবচেয়ে বড় যেটা হলো, যেটা আমরা কোনোদিন চিন্তাও করতে পারছি না, সংবাদ বিক্রি করা। চিন্তাও করতে পারি নাই যে এটা দিয়ে ব্যবসা করা যাবে। এখন এইভাবে কি স্যার এই যে সোশ্যাল মিডিয়ার যে ফেক নিউজগুলি কোনোভাবে সংবাদ মাধ্যমের গুরুত্বটা মানুষের কাছে খাটো করে দিচ্ছে? গুরুত্ব খাওয়া, বিশ্বাস করে না এখন। হ্যাঁ, বিশ্বাসটাকে, সংবাদপত্র বেরোনো মানে এটা আপনার বলতে গেলে তাই খোঁজে স্যার। প্রিন্ট মিডিয়া কি বেরোলো, আগে তো ছিল অন্য মিডিয়া, প্রিন্ট মিডিয়া, বিশেষ করে প্রিন্ট মিডিয়া আজও সংবাদপত্র কি বেরিয়েছে আগে এটা দেখে, এটা হলো তার মানুষের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের থেকে এই সোশ্যাল মিডিয়ায় বেরিয়ে বিশ্বাসের জায়গাটা থেকে সরে যাচ্ছে। সেখানে এর প্রতিকারে স্যার মনে হয় না যে উচিত স্যার? প্রতিকারে কিছু নিয়ন্ত্রণ স্যার, প্রতিকার নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। নিয়ন্ত্রণ আমরা করতে দিন, আমরাই বাধা দেই, কিন্তু নিয়ন্ত্রণ জরুরি হয়ে পড়ছে। আর সরকারিভাবেও নিয়ন্ত্রণ করতে হবে দরকার স্যার। শুনুন না, নতুন একটা ডিজিটাল অ্যারেস্ট অবস্থা, ডিজিটাল অ্যারেস্ট করে ব্ল্যাকমেলিং করছে। সেটাই স্যার, এটা মানে এটা আমরা বলি স্বাধীনতা নেই, বাক স্বাধীনতা। যেভাবে আজকে স্যার দেখুন, আজকে কয়েকটা দিন ধরে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের বিশেষ কয়েকটি কলেজে আমাদের জাতীয় পতাকাকে একটা অবমাননার চিত্র কিন্তু ফুটে উঠছে, যে একটা গেটের ভেতরে জাতীয় পতাকা রয়েছে, ওটাকে মারিয়ে যাচ্ছে স্যার। এটা নিউজটা কতটা সত্যি কতটা ফেক, মানে এটা ফেকই করে। হ্যাঁ, কিন্তু এই যে এইভাবে যে করার যে সুযোগটা পাচ্ছে, এই যে সাহসটা পাচ্ছে, রাষ্ট্র যদি ভূমিকা নেয়, রাষ্ট্রকে এই ক্ষেত্রে ভূমিকা নিতেই হবে। আমরা আর্টিকেল 19, আর্টিকেল 21কে আমরা মান্যতা দিই। এর বাইরে গিয়ে যদি কিছু করতে হয়, রাষ্ট্র মিডিয়ার সাথে কথা বলুক, আমরাই বলবো মানে যে কোনো রাষ্ট্রই স্যার এটার বন্দোবস্ত নেওয়া উচিত। অন্য রাষ্ট্রের কাছেও গিয়েও যদি আরেকটা রাষ্ট্রের জাতীয় পতাকার অবমাননা করা হয়, এখানে তো প্রতিবাদের মানে ঝড় ওঠা উচিত, এবং সেটা রাষ্ট্রীয় হস্তক্ষেপ করা দরকার, যে এটাকে তুলে দেওয়া উচিত এইভাবে। তো এইভাবে স্যার সোশ্যাল মিডিয়া আমাদের কোথায় নিয়ে যাচ্ছে আমরা নিজে অত্যন্ত ভয়ঙ্কর পথে নিয়ে যাচ্ছে। এই সোশ্যাল মিডিয়ার জন্য আপনার ঝগড়াঝাটি হচ্ছে, ব্যক্তি ঝগড়া হচ্ছে। ইভেন স্যার আপনার বাকি বাট্টাগুলিও তুলে দেওয়া হচ্ছে আমাদের, কে কত টাকা মুদির দোকানে বাকি থাকলে কেন পয়সা না দাও, ফোন, এইটা দায়বদ্ধতার অভাব দেখা যায়। দায়বদ্ধতা এখন সুযোগ হয়ে গেছে না, 2000 টাকা এই যে মোবাইল কিনে ইন্টারনেট নিয়ে এটা সুযোগ হয়ে গেছে। এটা দিয়ে
মিডিয়া করতে সেটাই স্যার, আমরা যখন আপনার লড়াইটা দেখি, আপনি যেভাবে লড়াই করে সেভাবে নিজে কাঁধে বহন করে একটা পত্রিকাকে দাঁড় করিয়েছেন, হকারিং সিস্টেমটাকে আপনি এস্টাবলিশ করেছেন, ছিল না ত্রিপুরায়। সেটাই বলছি স্যার, আপনি একটা উপার্জনের জায়গা তৈরি করেছেন। এবং কতজন হকার আছে জানেন? 4000। তাহলে 4000 সোজা কথা নাকি স্যার? আরেকটা কথা আমাদের ভীষণ অনুপ্রেরণা দিল স্যার, মানে আমরা এটা প্রেরণায় রাখবো সবসময়, যে নিজস্ব আয়ে আজকে আপনার সংবাদ মাধ্যমটি দাঁড়িয়ে আছে। এটা কিন্তু চারটিখানি কথা নয়, এটা কিন্তু সফলতা বলে না, এটাই হয়তো বা সার্থকতা। স্যার, এখনো সংবাদপত্র বা সংবাদ মাধ্যম নিয়ে কোনো স্বপ্ন দেখা বাকি আছে কি? নিশ্চয়ই, আমরা একটু স্যাটেলাইট মিডিয়ায় যেতে চাইছি, কিন্তু আমরা ফিনান্সিয়ালি পারছি না এখনো। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, আগামী দিনে হয়তো মুদ্রিত সংবাদপত্র থাকবে না। কিন্তু এটা তো বড় ক্ষতি স্যার। না, ক্ষতি রাষ্ট্রের ক্ষতি, সোসাইটির ক্ষতি। থাকবে না কেন? খরচ দিয়ে বসে যাবে তাদের। এই যে কোভিড 2019 গেল, এরপরে প্রায় 3000 টাইটেল বন্ধ হয়ে গেছে। 25 জুন, গত 25 জুন শিলচর থেকে একটা কাগজ বেরোত, এই প্রথম কাগজ, দৈনিক কাগজ, নামটা আমি ভুলে গেছি, এই কাগজটা বন্ধ হয়ে গেল। এটা বড় ক্ষতি হচ্ছে স্যার। কেন জানেন তো? যে কাগজটা এক সময় 1 টন কাগজ 20,000 টাকা কেনা হতো, সেই কাগজ এখন কেনা হয় 90,000 টাকা। 20,000টা 90,000? আমরা যে 10 পৃষ্ঠা কাগজ 5 টাকায় বিক্রি করি, 3 টাকা আমরা পাই, 2 টাকা হকার পায়। এটার নিচে খরচ হবে 12 টাকা। একটা কাগজ বিক্রি আমার 9 টাকা লোকসান। তাহলে এটা কভার কি করতে হয়? বিজ্ঞাপন। ঠিক, বিজ্ঞাপন। কোভিডের পরে দেশে ইন্ডাস্ট্রিগুলি ভীষণ মার খেয়েছে, ছোট ইন্ডাস্ট্রিগুলি তো প্রায় উঠেই গেছে। বিজ্ঞাপন সংকটও দেখা দিয়েছে, বহু কাগজ বন্ধ হয়ে গেছে। এই মাত্র প্রায় 3000-এর মতো টাইটেল বন্ধ হয়েছে, বিজ্ঞাপন নেই। এখন রিসেন্ট একটা নতুন জিনিস চালু হয়েছে, আপনারা লক্ষ্য করেছেন কেন যায় না, ভোগ্য সামগ্রীর দাম বাড়ছে, অথবা ভোগ্য সামগ্রী বিক্রি করছে আগের দামেই, ওজনটা কমিয়ে দিয়েছে। এই চালাকিটা বেকারিটা করলো যেটা। এই চালাকিটা অনেকেই বুঝতে পারে না। আপনি বড় বড় কোম্পানির আপনি সাবান কিনলেন, আগের দাম যদি রাখে, সাবানের ওজনটা কমে গেছে, অথবা দাম বাড়িয়েছে। এরকম বাজারের অবস্থা অত্যন্ত খারাপ। বাজারের অবস্থা শিকার সংবাদপত্র। আমরা 1 কোটি টাকার উপর মেশিনারিজ আছে আমাদের। এইগুলি কি করতে হবে? আগামী দিনে ওজন ধরে বিক্রি করতে হবে। আমাদের লাইনে মেশিন ছিল, আমরা কেজি ধরে বিক্রি করেছি। আমাদের টেডেল মেশিন ছিল, কেজি ধরে বিক্রি, ফ্ল্যাট বেড মেশিন ছিল, কেজি ধরে বিক্রি করেছি। আমরা যেই ডেভেলপ করেছি তখন এগুলি আর কোনো কাজে লাগে না। সংবাদপত্র রক্ষা করা অত্যন্ত কঠিন কাজ হয়ে গেছে। একমাত্র আর এখন বিজ্ঞাপনদাতারাও দেখে কোন কাগজটা বাজারে আছে, তার পয়সাটা ঠিক উঠবে কিনা। বিজ্ঞাপনদাতারাও খুব সচেতন। ফলে মিডিয়া হাউসগুলি অত্যন্ত আর্থিক সংকটে আছে, অন্তত পত্রিকা যারা করেন তারা অত্যন্ত আর্থিক সংকটে আছে। আসলে স্যার, যে সমাজ ব্যবস্থায় এক্ষুনি রিলের উপরে কনসেন্ট্রেট করছে মানুষ, ছোট ছোট ভিডিও দিয়ে বিভিন্ন নিউজ বানাচ্ছে, বা ইচ্ছে করলেই সে নিউজটাকে একটা বাঁকা পথে নিয়ে যেতে পারে স্যার, সেইখানে আজকে সংবাদ মাধ্যমের গুরুত্বটা, বা সংবাদ মাধ্যম সত্যিই কিন্তু একটা ইয়ের সম্মুখীন রয়েছে স্যার, খুব খারাপ সময়ের মুখে রয়েছে। আপনার আমার কাছে তো প্রবীণ হিসাবে অনেক খোঁজখবর আমার কাছে আছে। পলিটিশিয়ানরা কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়া বানাচ্ছে, পয়সা দিচ্ছে, ঘরে ঘরে সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র তৈরি হচ্ছে পলিটিশিয়ানদের থেকে তাদের স্বার্থের জন্য। এইগুলি বন্ধ না হলে এই সোসাইটিকে ধরে রাখা মুশকিল। আজকে যারা শিক্ষিত তরুণ প্রজন্মরা রয়েছে, যারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে আজকে বিভিন্ন কনসেপ্টে বিশ্বাসী হয়ে বড় বড় কাজ করছে, সেখানে ওরাও কিন্তু টোটালি ডাইভার্ট হয়ে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া থেকে। সেখানে কিন্তু তাদের অ্যাকচুয়ালি স্যার সংবাদপত্র পড়ার যে গুরুত্ব আর সোশ্যাল মিডিয়াতে যে একটা ভিডিওর লাইক বা ভিউজটা, এটা অনেকটা ডিফারেন্স স্যার। সেখানে আপনি পয়সা দিয়েও লাইক ভিউজ বাড়াতে পারেন। সায়েন্স তো এতটুকু ডেভেলপ করেছে। আগে আমরা একটা নিউজ হলে পরদিন আমরা মুদ্রিত সংবাদপত্র, আজকে নিউজটা পেলে কালকে আপনি জানতে পারবেন।
এখন পৃথিবীর হালেই না, না, কোনো এক্ষুনি- ঘটনা এক্ষুনি- ঘটলে এক্ষুনি- উইদিন মিনিট আপনার উইদিন মিনিট। টেলিভিশনে বা মোবাইলে পেয়ে যাচ্ছেন। তাহলে প্রিন্ট মিডিয়াকে অপেক্ষা করতে হচ্ছে না। প্রিন্ট মিডিয়া কেন? লেখালেখির জন্য, সততার জন্য প্রিন্ট মিডিয়াকে। কিন্তু প্রিন্ট মিডিয়ার যে কিন্তু খরচ, আজও বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রে প্রিন্ট print মিডিয়াকে media- গুরুত্ব দেওয়া হয় স্যার। কিন্তু সেই প্রিন্ট মিডিয়া খরচ চালাতে পারবে কিনা আগামী দিনে, এখনই পারছেন না। ত্রিপুরা বহু কাগজ বন্ধ হয়ে গেছে। আপনার নাগরিক পত্রিকা খুব চলতো, বন্ধ হয়ে গেছে। এই কমলা তলাপাত্রের ইয়েটা কোনো মধ্যে চালিয়ে রেখেছে। এই কমল সিং একটা কাগজ ছিল, বন্ধ হয়ে গেছে। এরকম কয়েকটা কাগজ, ভালো কাগজ বন্ধ হয়ে গেছে। স্যারের যে ভাবনাটা আমরা শুনছি, বা স্যারের যে বিশ্বাস নিয়ে সংবাদ মাধ্যম বা সংবাদপত্রকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিষয়টি আমরা শুনলাম, সেটি যদি আমরা গুরুত্ব সহকারে আমরা এটাকে দেখি, তাহলে দেখা যায় যে এই যে সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি, এটা একটা বড় সামাজিক ক্ষতি ছাড়া আর কিছুই নয়। প্রান্তচিঠিতে কাজ করতেন 141 জন, যে কাগজটা বন্ধ হলো শিলচরে। ও আচ্ছা আচ্ছা, উত্তর পূর্ব প্রথম দৈনিক কাগজ। 141 জন কাজ করতেন। সেখানে একটা বড় উপার্জনও জড়িয়ে থাকে। সাংবাদিকতা যে একটি পেশা, সেই পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তার তো আর্থিক নিরাপত্তাও দরকার। তো সেই ক্ষেত্রে একটা সংবাদপত্রকে জড়িয়ে অনেক কিছু রয়েছে, সামাজিক দায়বদ্ধতা, সমাজের সত্য মিথ্যেকে তুলে ধরা, পাশাপাশি সাংবাদিকদের বা এর সাথে সংবাদের মাধ্যমের সাথে যারাই যুক্ত, টেকনিক্যালি বলুন, অফিসিয়ালি বলুন বা সাংবাদিক বলুন, সকলেরই কিন্তু এখানে একটা উপার্জন জড়িয়ে আছে। আজকে যদি সংবাদপত্র, মূলত প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে আমি সেটা বলছি, সেটা যদি কাগজের দাম বৃদ্ধি বা নানা রকম অপ্রতুলতার জন্য সেটা একটা বন্ধের দিকে এগোয়, তাহলে কিন্তু একটা সোশ্যাল মানে এটা লস, এছাড়া নেই। তো আমাদের উচিত যে উত্তরসূরিদের, স্যার যে সকল উত্তরসূরিদের তৈরি করেছেন বা স্যারের অনুপ্রেরণায় যে সকল উত্তরসূরিরা তৈরি হয়েছে, তাদের কিন্তু সকলেরই উচিত যে সংবাদ মাধ্যম এবং সংবাদপত্রের যে গুরুত্বটুকু, সেটা কিন্তু যে কোনোভাবেই হোক ধরে রাখতে হবে। এবং আমরা সবসময় বলি, একটা সমাজের আগে একটা ব্যক্তিই সমাজ। সেই ব্যক্তিকে কিন্তু তার দিনলিপিটি সেইভাবে তৈরি করতে হবে বিভিন্ন পেশার ক্ষেত্রে, এবং বিভিন্ন পেশার প্রতি যে গুরুত্ব মানুষ দেয়, সেই গুরুত্বটাকে ঠিক রেখেই তাকে নিজেকে ঠিক করতে হবে। তাহলেই হয়তোবা সংবাদ মাধ্যম আরও বিশ্বাসযোগ্যতায়, আরও মাইল ফলকে থাকবে, এবং প্রতিটি মানুষের যে সার্চিংটা থাকে ভোরবেলা ঘুম থেকে উঠেই, যে গতকাল কি ঘটেছে, আগামী দিনে কি কি ঘটতে চলেছে, বা গতকালের যে সংবাদটি আমাকে এগিয়ে নিয়ে যাবে, গতকালের যে সংবাদটি আমাকে আঘাত দেবে, তাকে কি করে আমরা এটাকে পার করব, এই সকল বিষয়গুলি নিয়ে সংবাদ মাধ্যম একটি বিশাল দায়বদ্ধতার কাজ আজকে বহু কাল ধরে করে চলেছে। এবং স্যারদের মতো সংবাদ ব্যক্তিত্বরা কিন্তু এর পেছনে বা একে একটি ইতিহাস হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। স্যার, আপনি অনেক মূল্যবান সময় একে বলুন স্যার, বলুন, উল্লেখ করে যায়। বলুন। এই মিডিয়া কিন্তু চলে যাচ্ছে শিল্পপতির জাহাজে। দিল্লিতে এনডিটিভি নাম শুনে যান, অন্ধ প্রতিবাদী ছিল তারা, এনডিটিভির বিরুদ্ধে কেস টিস করে মামলা টামলা করে এমন অবস্থা আছে তাদেরকে আর্থিক বেহাল করে। সে এনডিটিভি কিনে নিয়েছে আদানি, একটা বড় নিউজ এজেন্সি INS, এইটাও কিনে নিয়েছে আদানি। এরকম শিল্পপতিদের হাতে চলে যাচ্ছে। মুকেশ আম্বানিদের কাছে কয়েকটা সংবাদপত্র গোষ্ঠী আছে। ফলে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে যে মিডিয়া লড়াই করবে, সেই দিন কিন্তু আস্তে আস্তে কমে আসছে। স্যার, কোথাও কি মিডিয়াকে শক্তিশালী মাধ্যম হিসাবে ভাবার কারণেই কি এটাকে করতে চাইছে, যে এটি একটি শক্তিশালী মাধ্যম এবং শক্তি ক্ষমতা সবার? মিডিয়াকে মানুষ বিশ্বাস করে, আর পলিটিশিয়ানদেরকে বিশ্বাস করে না। এই জন্যই মিডিয়ার বিপদ। সেইটা হচ্ছে, সেইখানে কোথাও একটা আমার নতুন সাংবাদিকদের কাছে বলছি,
যদি আপনি নিজের বিবেকের কাছে সৎ থেকে দায়িত্বটা পালন করেন, হয়তো এখানে টাকা পয়সা কম দিতে পারবে এই লোকাল মিডিয়ায়, কিন্তু সম্মান সেটাই আপনাকে ভগবানের মতো পূজা করবে সাধারণ মানুষ। এই সম্মানটুকু সাধারণ মানুষ আপনাকে দেবে। সেটা এই পেশাতে যে সম্মান, এটা অন্য পেশাতে সেটা পয়সা দিয়ে কেনা যাবে না, যে সম্মানটা। ঠিক, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। স্যারের এই কথাটা আমরা আজীবন মনে রাখবো। এই সম্মানকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আমাদের। এই সম্মানকে বহন করে আমরা এগিয়ে যাব। স্যারদের যে স্বপ্নটা সংবাদ মাধ্যম নিয়ে, সংবাদপত্র নিয়ে এবং সংবাদ মাধ্যম রিলেটেড সবকটি মাধ্যম নিয়ে যে স্বপ্নটি আজকের থেকে বহু কাল আগে ওনারা দেখেছেন, সেটাকে বহন করে নিয়ে যাওয়া এবং তাকে সার্থকতার সাথে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু আমাদের দায়বদ্ধ। দুজন লোক মারা গেছেন, একজন হলো রোডরবিনার সম্পাদক, আর একজন হলো প্রমোদ ভট্ট। প্রমোদ ভট্ট, হ্যাঁ, নিজে ইউনিভার্সিটি করেছেন, সেটা এই একক চেষ্টায় লড়াইয়ে স্কুল করেছেন, কিন্তু চিরা খেতে না চলে আসে। প্রমোদ ভট্ট একটা পত্রিকা করেছেন প্রতিবাদ করার জন্য, উনি শেষ পর্যন্ত প্রয়াত হয়েছেন, একদম অনাহারে প্রয়াত হয়েছেন। খগেন্দ্রনাথ চক্রবর্তী, তাকে বহু মানুষ চেষ্টা করেছে টাকা পয়সা দিয়ে ইয়ে করতে, কাগজটা বন্ধ হয়েছে, উনিও মারা গেছেন বিনা চিকিৎসা। স্যার, এদের ইতিহাসটা তো ছড়িয়ে দেওয়া উচিত স্যার, আমাদের দায়িত্ব এটা, দায়িত্ব, এবং সেটা আপনার হাত দিয়ে যদি বেরিয়ে যায় স্যার, এটা আমাদের যদি স্যার মানে কোনো কাজে লাগে আমরাও কৃতার্থ থাকবো স্যার। স্যার, আমাদের একিবি টিভির প্রতি আশীর্বাদ রাখবেন। সবাইকে ধন্যবাদ, যারা শুনছেন তাদেরকে ধন্যবাদ। ভুল বলে থাকলে ক্ষমা করবেন। ভুল নয় স্যার, স্যারের আমার অভিজ্ঞতাটা বলেছি, আর কিছু না। নিশ্চয়ই স্যার, এই ভাবনায় একিবি টিভিও এগিয়ে যাবে। আপনাদের ত্রিপুরাবাসীর আশীর্বাদে মিডিয়া ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার পুরস্কার আমি পুরস্কৃত হয়েছি স্যার, এটা আমরা গর্বিত, আমরা গর্বিত স্যার। আর এইটা করতে একটা সক্ষম হয়েছি। চিট ফান্ডের মতন ব্যবসাটা ভারতবর্ষ থেকে বিলুপ্ত করে দিয়েছি, স্টেট লটারির মতন 2 নম্বরই ব্যাপারটি বিলুপ্ত করে দিতে পেরেছি। ছাপলো বললো 20 লাখ, হয়তো 1 কোটি ছাপিয়ে 1 কোটি ছাপিয়েছে। আমাকে হর্ষপাল, সে আমাকে বলছে কত টাকা লাগবে আপনার। ফিনান্স সেক্রেটারি আমাকে একদিন বললো যে এটা ছেড়ে দেওয়া যায় না। আমি সবই তো ছেড়ে দিই, বলে তো এক কাজ করতে পারি, কাগজটি ছেড়ে দিই, তাদের তো হয়ে যায়, সব লেটা চুকে যায়। এই ঘর থেকে তার স্ত্রীর নামে একটা উপন্যাস বেরিয়েছে, এটা ওই ভদ্রলোক লটারির টাকা বের করে দিয়েছে। এই ভদ্রলোকের জীবনে কোনোদিন একটা কবিতা লেগেছে না, একটা উপন্যাস বুঝছেন। ক্ষমতা এরকম জিনিস আর কি। স্যার, যেতে যেতে কি আপনার এই যে কবিতা বলেছেন না স্যার, আপনার দুটো কি লাইন মনে আছে? এখন মনে নেই, তাহলে স্যার আমাদের দেবেন ওগুলি, আমরা সেটাকে আবৃত্তির মাধ্যমে আমরা তুলে ধরবো। নিশ্চয়ই কবিতা দেখলে সরকার খেপবে আপনার। না স্যার, খেপার কিছু নেই। আমার কবিতা, গল্প, উপন্যাস সবই একটাই উদ্দেশ্যে, সামাজিক পরিবর্তনের জন্য, সাধারণ মানুষের সাথে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনিও ভালো থাকবেন স্যার, সুস্থ থাকবেন। সবাই চোখ রাখবেন একিবি টিভির পর্দায়, একিবি টিভির এই একিবি টক অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, নমস্কার।